সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম জয়কৃষ্ণপুর, আমার মাতৃভূমি। জয়কৃষ্ণপুরের পাশ দিয়ে বয়ে গেছে সুতারবাগ নদী, আবার বলা হয় সুতার ভোগ নদী। তো সুতারবাগ নদী আমার মন খারাপের আঁচল, আমার আনন্দ, আমার দুঃখ, আমার অভিমান, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার আবেগ, আমি সব কিছু সুতার ভোগের কাছে সঁপে দিই। আমি ঠাকুর মানি না, তথাকথিত মূর্তি মানি না, তো সুতার ভোগকে আমি দেবী মানি, আমার মা হিসেবে আমি পূজা করি। সুতার ভোগের কাছে গিয়ে আমি নমস্কার করি এখনো পর্যন্ত। সুতার ভোগ নদী যখন পেরোই জগদীশের খেয়া দিয়ে, ভিতরে ভিতরে প্রণতি জানাই, মায়ের বুকের উপর দিয়ে ওপারে যাচ্ছি বা ওপার থেকে আসছি। আমার ভিতরে যেন এরকম সুতারভোগ নদীটা ভীষণ একটা অদ্ভুত ধরনের ফ্লো তৈরি করে। তা যাই হোক, এই সুতারভোগ আমার ছোটোবেলায় অনেকটা অনেকটা কীরকম খুব এনার্জি দিত। তো সুতারভোগের নদীতে আমার বাবা মা মিন ধরত। সেই মিন ধরার কাজের জন্য আমাদের ওখানে একেবারে পাশেই গঙ্গার থান বলে একটা জায়গা আছে। জাস্ট ওটাকে কি বলা হয়, একটা খেয়া, দানের খেয়ার পাশে গঙ্গার থান, ওটা শ্মশান। ওখানে আমাদের জয়কৃষ্ণপুরে মানুষজন মারা গেলে পোড়ানো হয়। তো শ্মশান তখন মাটির ঘর ছিল, উপরে খড়ের চাল। তো শ্মশানের পাশে বাখালি কিংবা কাঠটার দিয়ে একটা আড়াআড়িভাবে ছোট্ট অস্থায়ী আস্তানা আমাদের বানানো ছিল। সন্ধেবেলা পুষ্টিভাত খেয়ে বাবা মার সঙ্গে ওখানে চলে যেতাম। আমাকে কিন্তু সঙ্গে নিতে হতো বই। আমাদের সঙ্গে থাকতো একটা বাস্তুহারা, চৌপল টাইপের, মানে প্রচণ্ড ঝড়েও বাস্তুহারা কিন্তু নিভত না, সেই জ্যোতিটা আমাদের সঙ্গে যেত। তখন তো ওখানে ইলেকট্রিক ছিল না, ইলেকট্রিক কয়েক বছর আগে এসেছে গ্রামে। তো ওই বাস্তুহারা সঙ্গে করে নিয়ে সঙ্গে থাকতো বই, বই পড়ছি। তারপরে নদীতে জোয়ার, জোয়ারের পরে ভাটা, এই ভাটায় ওই অন্ধকার, চারিদিকে অন্ধকার, রাত তখন হয়তো 12টা বা 10:30, এই সময় আমাকে একা, তখন ক্লাস 4-5-এ পড়ি হয়তো, রেখে দিয়ে বাবা মা ওই নদীতে মিন ধরতে যেত। আমি একা থাকতাম ওখানে, পড়ছি। বলে যেত পড়াশোনা করবি। বাবা ততটা বেশি বুঝতো না পড়াশোনা, কিন্তু ভিতর থেকে হয়তো বুঝতে পারতো পড়াশোনায় মন আছে কি না, টের পেত। ভীষণ দূরদর্শী মানুষ ছিলেন। তো মিন ধরে এনে জঞ্জাল সমেত একটা আমাদের অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিল, হাঁড়িতে রেখে দিয়ে যেত। ওইটাকে করতে হতো কি, আমাকে বাছতে হতো, মানে জঞ্জাল সমেত বাগদার মিন, একটা কড়ির থালা এবং ঝিনুক, আমরা গ্রামের ভাষায় হাতছানি বলতাম, ঝিনুককে করে, ঝিনুকের যে মূল অংশটা যে সাদা, এদিকে কড়ির থালা একদম চকচক করতো, বাগদার মিনগুলো রেখে দিয়ে আবার মিন ধরতে চলে যেত। আমি ওইগুলোকে একটু পড়াশোনা তখনকার ওই মুহূর্তের জন্য বন্ধ করে মিন জঞ্জাল সমেত ওই যে জল ওখান থেকে বেছে নিয়ে আবার একটা ভালো পাত্রে রাখতাম। এটাই ছিল কাজ, এবং এটাতে ভীষণ পারদর্শী হয়ে উঠেছিলাম। মুহূর্তের মধ্যে আমি মিনগুলোকে আলাদা করে নিতাম। তারপর সকালবেলা বাবা ওটাকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 1.5 ঘন্টা হেঁটে রায়দিঘিতে বিক্রি করে বাজার টাজার করে নিয়ে আসতো। এইভাবে চলতো আর কি। যাই হোক না কেন, ওই শ্মশানে আমি তখন দিনের পর দিন কাটিয়েছি। হয়তো এমন হয়েছে শ্মশানে মরা পুড়ছে,
আমি বসে বসে মিন বাঁধছি। শ্মশানে মরা পুড়ছে দেখতে পাচ্ছি, শ্মশান যাত্রীরা এসেছে, আমি পড়াশোনা করছি। আবার তারা শ্মশান যাত্রীদের যে মুড়ি সঙ্গে করে নিয়ে যেত, খেত, দিত, সেগুলোও বেশ আনন্দের সঙ্গে খেতাম। তো যাই হোক না কেন, ওই যে নদী এবং ওই যে জীবনের মধ্যে যে প্রবাহ, নদীর যে ফ্লো, ওই ফ্লোটাতে আমি বারে বারে ধরতে চেয়েছি জীবনটাকে এভাবে ফ্লোয়িং রাখতে হবে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সুতরাং জীবনকে এগিয়ে নিয়ে চলো, জীবনকে থেমে রাখা যাবে না। এটাই হচ্ছে জীবনের মূল ধর্ম। আমি জীবনটাকে ফ্লোয়িং করার চেষ্টা করতাম নদীর মতো করে। কি জানি ভিতর থেকে কে হয়তো আমাদের সুতারভোগ মা বা সুতারভাগ মা বারে বারে বলতো, আমার মতো প্রবাহিত হরে বেটা, আমার মতো বয়ে চল, আমার মতো দুঃখ যন্ত্রণা সব পিছনে ঝেড়ে ফেলে এগিয়ে চল। তা যাই হোক না করো, পড়াশোনার দিকে খুব বেশি এই যে নদীর সুতারভাগের ওখানে তো একটা পরিবেশ ছিল, মাছ ধরা, বিভিন্ন মানুষের কথাবার্তা, অশ্লীল কথা, ভালো কথা, মন্দ কথা পরপর শুনতাম। তো একদিন বাড়িতে, তখন আমাদের বাড়িতে আমি আর বাবা দুপুরে খাচ্ছি, তো খেতে খেতে বাবাকে বললাম, বাবা, যাদের নৌকো আছে ওদের নাকি বেশ ভালো মিন হয়, প্রচুর হয়, তো আমাদের একটা নৌকো যদি কেনা যায় তাহলে প্রচুর টাকা হবে। বাবার হাতে সবসময় একটা জাল বাড়ি থাকতো, জাল, উনি খুব ভালো জাল বুনতে পারতেন, খুব পরিপাটি মানুষ ছিল। তো তখন দেখি জাল বাড়িটা আস্তে আস্তে করে টানছে, আমি বুঝতে পেরে দৌড়, উনি আমার পিছনে পিছনে ছুটতে, আমি যত ছুটি, কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে ছুটি, উনি পিছনে পিছনে ছুটতে আমি ওখান থেকে নদীর দিকে, ওই যে রাস্তা আছে, ছুটে যাচ্ছি ওই পিছনে। আমি ভালো ছুটতে পারতাম, তখন প্রচণ্ড রোগা ছিলাম, পিছনে আমাকে ধাওয়া করছে, ছুটতে শেষ পর্যন্ত নদীর কাছে গিয়ে পৌঁছে গেলাম। আর তো ছোটার কোনো রাস্তা নেই, ওপারে জল, ওখান থেকে ধরে মারতে যে তুমি পড়াশোনা করবে না, নৌকো কেনার কথা বলছো, জাস্ট এই আর কি, এই ভাবনা আমাকে মারতে নিয়ে এলো, পিঠে দাগ বসে গেছে। তারপরে এসে আবার তেল দিয়ে করলো আর বোঝাচ্ছে যে তুই নৌকো কেনার কথা বলছি, ওখানে পরিশ্রম অনেক বেশি, আর পড়াশোনা করলে পরিশ্রম অনেক কম করতে হবে, এই কষ্ট, এই যন্ত্রণা, ঘামে ঘাম, বাবা তখন বোঝাচ্ছে। এই করতে করতে দেখা যাচ্ছে আমি তখন মানে পার্থক্য করতে আমাকে শেখাচ্ছে হয়তো, যে এইভাবে সাধারণ মানুষ যে পরিশ্রম করে তাদের কষ্টটা কত বেশি। ওর থেকে মনে হয় পড়াশোনা করা অনেক ভালো, কষ্ট কম। সত্যি তো, পড়াশোনা করাটা অনেক কম কষ্টের। তো যাই হোক, আরেকটি ঘটনা, মানে এটাই যেন আমার পরপর পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে গেল। এবং তখন ধীরে ধীরে আমি আমাদের স্কুলের মাস্টারমশাইকে দেখতাম, সাধনবাবুকে, উনি হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছে, আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। পড়াশোনা করলে তো আর এত পরিশ্রম করতে হয় না। তো এটা ধীরে ধীরে তখন বুঝতে শিখেছি। তো এই আবার যখন খুব মন খারাপ হয়, দুঃখ লাগে, আমি কীরকম নদীর ওই স্রোতের মতো করি, এই স্রোতের ব্যাপারটা না আমার কাছে ভীষণ থ্রিলিং বলে মনে হয়। আমি খুঁজি যে কোনো জীবনের ভিতরে এখনো পর্যন্ত কোনো স্রোত আছে কিনা, জীবনটাকে ফ্লো হচ্ছে কিনা, জীবনটা থেমে আছে কিনা, জীবনের ভিতরে কোনো পাথুরে পনা চেপেছে কিনা, জীবনের ভিতর কোনো জঞ্জালের স্তূপ এসে জীবনটাকে আটকে দিচ্ছে কিনা। আমি ওই সুতার বাগের ওই ফ্লোটাকে না সব কিছু ক্ষেত্রে ধরার চেষ্টা করি, কথার ভিতরে ফ্লো আছে কিনা, ইত্যাদি চলা প্যারার ভিতরে ফ্লো আছে কিনা, এই ফ্লো বা ধারাবাহিকতা কীরকম খুঁজতে পাগলের মতো হয়ে যাই আমি কখনো
মানে বেশিক্ষণ যখন বিছানায় থাকি আমার মনে হয় আমার জীবনটা কি ফ্লো হচ্ছে, চলো ওঠো উঠে দাঁড়াও, এতক্ষণ ঘুম মানায় না, ইত্যাদি ইত্যাদি। যাক, সুতার ভোগের আর একটি ঘটনা আমার খুব জানি না কষ্ট দেয় কি না, তবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মুহূর্ত সেদিন ছিল। মাধ্যমিক পরীক্ষা দেব, তখন স্কুলটা থেকে 9-10 চলছে জয়কৃষ্ণপুর এন বিদ্যাপীঠের, আমি প্রধান শিক্ষক এখন, ওই স্কুলেরই ছাত্র। 1988 সালে মাধ্যমিক পরীক্ষা। তা মাধ্যমিক পরীক্ষায় তখন অন্য জায়গায় সেন্টার ছিল, আদর্শ বিদ্যাপীঠ পাথর প্রতিমা। তো ওখানে বেশ অনেকটা ডিস্ট্যান্স, তো গাড়ি ঘোড়া তখন চলতো না রামগঙ্গা রুটে, তো অনেকটা ডিস্ট্যান্স। আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে ওখানে কাছাকাছি একটা জায়গায় স্কুল থেকে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে থাকতে হবে, পরীক্ষা যে কদিন চলবে তার জন্য কিছু পয়সা করি যা লাগে আর কি, আমাদের খাওয়ার জন্য পয়সা করি কিছু চাওয়া হয়েছিল। সেই মুহূর্তে আমার কোনো পয়সা করি তো দেওয়ার মতো সামর্থ্য ছিল না। আমার একটা পিসেমশাই, রাখাল পিসেমশাই, তো উনি আমার থাকার জন্য একটা ঘর পাশে ঠিক করেছিল, হয়তো বিনা পয়সায়, আমি এখন বুঝতে পারছি না, হয়তো রাখাল পিসেমশাই পরিচিত রবীন দাস, খুব সম্ভবত রবীন দাস, ইয়াস, রবীন দাস নামে একজন ওই আদর্শ বিদ্যাপীঠের পাশেই, খুব সাধারণ মানুষ, তারা কায়ে ক্লেশে জীবনযাপন করে। তো ওই বাড়িতে ঠিক করেছিল। তো আমার সঙ্গে আমার আর একটা বন্ধু, একা থাকবো, তো লক্ষণ প্রামাণিক, আমাদের জয়কৃষ্ণপুরেই আমার বন্ধু, ও ও আর আমি দুজনে পয়সা করি স্কুল থেকে যেটা চাইছে দিতে পারবো না বলে আমরা আমাদের ওই বাড়িটা ঠিক করা হয়েছিল। হয়তো বিনা পয়সা, আমি এখন মনে করতে পারছি না, বিনা পয়সাই হয়তো হবে, কারণ পয়সা করি তখন তো ভীষণ সমস্যা ছিল। তো আমাদের ওই যে গঙ্গার ধারের কাছ থেকে একটা ভোটভটি, তখন ভোটভটি করে ট্রাঙ্ক, স্টুডেন্টদের ট্রাঙ্ক বইপত্র নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে ভোটভটি করে যাওয়ার জন্য তখন নৌকো প্রস্তুত। এবার আমরা যাব কি করে, আমরা তো ওই টাকা পয়সা ওই ব্যাপারটাতে দিইনি। তো স্কুল থেকে তখন এই যে টাকা দিইনি বলে তখন আমাকে কনসিডার করেনি। কনসিডার বা করবে কেন, এখানে একটা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে চাঁদা টাদা নিয়ে তাদের খাওয়ার জন্য ব্যবস্থা করছে, তা আমারও ব্যবস্থা তারা বা করবে কেন। তো যাক, তো আমরা যাব কিভাবে ওই জায়গায়, তো কোনো একজন স্যার আমাকে বলেছিলেন যে চল ওই ভোটভুটিতে করে তোদেরকে মানে নিয়ে যাব তোকে। তো যথারীতি আমার ট্রাঙ্কটা আমাদের বাড়ি থেকে ওই ভোটভুটি ঘাট পর্যন্ত, মানে গঙ্গার থানের ওখানে ভোটভুটিটা দাঁড়িয়েছিল। আমাদের গ্রামের একজন আমার খুব শ্রদ্ধেয় দাদু আছে, গোপাল পুরকাইত, ট্রাঙ্কটা বয়ে নিয়ে গেল বাবা এবং গোপাল পুরকাইত। আমার মনে আছে, আমার ট্রাঙ্কটা যখন তুলতে যাবে নৌকোতে, তখন বলা হলো এ যাচ্ছে কেন, কর্তৃপক্ষ বললেন এ যাচ্ছে কেন, তো বলছে একজন মাস্টারমশাই, আমি তার প্রতি কৃতজ্ঞ, আমি ভীষণ শ্রদ্ধা করি তাকে, যার তত্ত্বাবধানে আমরা যাচ্ছিলাম, প্রণীত দাস, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তিনি তখনও পর্যন্ত ওখানে পার্মানেন্ট হয়নি, তার তত্ত্বাবধানে যাওয়া হচ্ছিল। বলে ঠিক আছে যাক না, অসুবিধা কী আছে, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। কিন্তু আমাদের কর্তৃপক্ষ বললেন যে ও যেতে পারবে না। সেই মুহূর্তটা না আমি খুব কষ্ট পেয়েছিলাম। বাবা বলল আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও, আমরা দেখি কিভাবে নিয়ে যেতে পারি। আমাদের গোপাল দাদু তখন বললে আচ্ছা ঠিক আছে, ট্রাঙ্ক আমরা হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে হাঁটতে হাঁটতে সে 2 ঘন্টা 2.5 ঘন্টা যা লাগুক আমরা ওই এতে তুলব না। তখন সেখানে একটা বিশেষ একটা নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, মানে খুব কীরকম লাগছিল তখন। নাটকীয় মুহূর্ত বলতে, নৌকোয় আমাদেরকে ট্রাঙ্কটা নামিয়ে দিয়েছে তখন নৌকো থেকে, আমরা ঠিক মানে আমি ওই পয়সা দিতে পারিনি,
এই ব্যাপার আর কি। তারপরে একজন মাস্টারমশাই ওই প্রণীত স্যার দেখি কর্তৃপক্ষের সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি করছে। আর বাবা বলছে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো। গোপাল দাদু বলছে, গোপাল দাদুর মানে মানে কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে। আমাদের ফ্যামিলির সঙ্গে উনি খুব যুক্ত ছিলেন। তারপর মাস্টারমশাই মানে প্রণীত স্যার আমাকে গায়ে মাথায় হাত বোলালো, বাবাকে মানে অনুরোধ করলেন উনি, আবার ওই নৌকোতে গেলাম। যাই হোক না কেন, ওই সুতারভোগ নদী হয়তো শেষ পর্যন্ত চাইছিলেন, সুতারভোগ নদীটা হয়তো চাইছিল তার সন্তান, আমি তো মা বলে মনে করি, হয়তো সেই মুহূর্তের জন্য সুতারভোগ নদী, সুতারভোগ মা সেই সমস্যাটা নিরসন করে দিলেন। এরকম সুতারভোগের টুকরো টুকরো ঘটনা, সুতারভোগের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভের গেওয়া, গরান, কেওড়া, এদের জীবনটা তো অদ্ভুত। লবণাক্ত মাটির উপরে পড়তে হয়, সেই নোনা মাটির থেকে শ্বাস গ্রহণ করতে হয়, জল গ্রহণ করতে হয়। তাদের তাদের এই যে প্রতিবন্ধকতা, তাদের বেড়ে ওঠা, তাদের জীবনে বেঁচে থাকা তো একটা বিশাল বড় লড়াই। সারাদিনে দুবার জল এসে তাদেরকে ডুবিয়ে দেয়, আবার জাগিয়ে তোলে। এই প্রতি মুহূর্তে মরে যাওয়া, হাত থেকে আবার বেঁচে ওঠা, এই যে জীবনের ধারা, এই যে জীবনের ধারা, জীবনের পথ, সুন্দরবনের যে কাঁকড়া গর্তের ভিতরে থেকে আবার বেরিয়ে আসছে, কখনো সেই শিক নিয়ে তাকে বের হতে হচ্ছে। একটা কাঁকড়া বের করা কি কঠিন, কি কঠোর। সুন্দরবনের আরেকটা আছে জমরা, জমরা ওটা একটা ঝিনুক টাইপের, কিভাবে চলাফেরা করে, তার উপরে যে আস্তরণ। তা প্রতি মুহূর্তে এই যে আমাদের বেড়ে ওঠার জন্য, আমাদের প্রবাহিত হওয়ার জন্য যে ফ্লো, সেটা যেন সুতারভোগের কাছ থেকে পাই, সুতারভোগের গাছপালার কাছ থেকে পাই, সুতারভোগের গেরো শাকের কাছ থেকে পাই। গেরো শাকের কথা, গেরো শাক আমাকে তো অনেক সময় বাঁচিয়ে রেখেছিল। হয়তো স্কুল থেকে ফিরেছি, খাওয়ার কিছু নেই, মা ওই গেরো শাককে তাল তাল করে পিণ্ড পিণ্ড করে রেখে দিয়েছে, সেগুলো তাল তাল করে খেয়েছি। গেরো শাক তো শাক নয়, নদীর ওটা একটা গাছ। শাক তখনই হয়ে ওঠে যারা অন্য কোনো কিছু পায় না, সেটা খেয়ে তাদের বাঁচতে হয়, তাদের কাছে শাক। কিন্তু ওটা তো খাওয়ার জিনিস নয়, ওটা খাওয়ার জিনিস নয়। যারা খেতে পায় না তাদের কাছে খাদ্য, বা তাদের কাছে শাক। তো যাই হোক না কেন, ওই গেরো শাক অনেক সময় তাল তাল করে খেয়েছি। এখন সুতারভোগ নদী যখন পেরিয়ে যাই, গেরো শাকের দিকে দৃষ্টি যায়, গেরো শাককে নমস্কার করি। সুতারভোগের নদীর কাছে যখন যাই, যে ওই দাখরোল মাছগুলো বেরোচ্ছে, করছে, আবার ঢুকছে, মনে হয় যেন ওরা আমার ভাই বোন। গাছপালা আমার ভাই বোন, ওদের জীবনের সঙ্গে রিলেট করি। ওদের জীবনে প্রতি মুহূর্তে কত সমস্যা, কত সংকট, কত প্রতিবন্ধকতা, তার ভিতরেও তো সুন্দরবনের এই জীব বৈচিত্র্যগুলো এগিয়ে চলেছে। সুতরাং এই যে পরিস্থিতি, এই যে ফ্লোয়িং মেন্টালিটি, সুন্দরবনের এই যে গ্রোয়িং মেন্টালিটি প্রতি মুহূর্তে আমার সাহস দিয়েছে, আমার শক্তি দিয়েছে, আমার প্রেরণা দিয়েছে, আমার জীবনকে প্রবাহিত করতে সাহায্য করেছে। তাই সুন্দরবন আবার ওই যে সুতারবাগ নদী বা সুতারভোগ নদী, মন খারাপের আঁচল। সুতারবাগের কথা বলতে গেলে আমি কেমন আবেগপ্রবণ হয়ে পড়ি, এবং আবেগপ্রবণ শুধু নয়, তার ভিতরে আমি প্রচণ্ড ধরনের একটা স্পিরিট পাই, শক্তি পাই, এনার্জি পাই। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনটাকে গ্রোয়িং এবং ফ্লোয়িং রাখতে গেলে সুতারভোগের
চিন্তা, সুতারভোগের মনন, সুতারভোগের মানসিকতায় নিজেকে ঋদ্ধ করতে পারলে সুতারভোগ আপনাকে অনেক কিছু দেবে। সুতারভোগ মাকে প্রণাম। সুতারভোগের তীরবর্তী গাছপালা, গেওয়া, গরান, কেওড়া, তাদেরকে শ্রদ্ধা জানাই। সুন্দরবনের কাঁকড়াকে শ্রদ্ধা জানাই। সুন্দরবনের যে মিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল তাদেরকে প্রণাম জানাই। আর তার সাথে সাথে সুন্দরবনের যে পরিবেশ আমাকে বাঁচিয়ে রেখেছিল সেই পরিবেশের কাছে নমস্কার। কবি সুমিত মোদক, শ্রদ্ধেয় দাদা, তাকে আমি বিনীতভাবে প্রণাম জানাচ্ছি। আবার এই কথাগুলো আমি ঠিক মতো হয়তো বলতে পারিনি, আরও অনেক কথা আছে সুন্দরবনকে নিয়ে, যদি মনে পড়ে বলবো। আমি জানি না ঠিক মতো প্রকাশ করতে পারলাম কি না, তবে সুন্দরবনের মতো, সুতারভোগের মতো নিজেকে একজন নদী বলে মনে করি। আমি সুতারভোগ মায়ের একজন সন্তান হিসেবে নিজেকে সুতারভোগের ছোট্ট একটি খাড়ি বলে মনে করি, ছোট্ট একটি খাল বলে মনে করি, যার ভিতরে যেন সারা জীবন ধরে ফ্লো থাকে, যন্ত্রণার ভিতরে যেন ফ্লোয়িং থাকে, তার ভিতরে পজিটিভ মেন্টালিটি থাকে, এটাই।